অসুস্থ জুনায়েদকে দেখতে এসে এমন একজন অনাকাঙ্ক্ষিত রমণীর সাথে সাক্ষাৎ ঘটবে তা আয়ান ভাবতে পারেনি। তার বোধহয় ইগো হার্টই হলো। যা হোক, সে মেয়েটা তো বিবাহিত, তার কি? সে বিরক্তি ঝেড়ে কেবিন নাম্বার 403-এ ঢুকলো। সেখানে জুনায়েদ তখন ব্যস্ত ছিল কথোপকথনে রুদ্রর সাথে, রাফির সাথে। সে ধীর পায়ে এগিয়ে গেল তাদের সন্নিকটে। এগিয়ে গিয়ে ফুলের বুকেটা রাখলো বেড এর পাশে থাকা কর্নারের টেবিলে। অতঃপর সে শটান হয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজল, ভ্রুকুটি করে কঠিন স্বরে শুধালো, হোয়াট হ্যাপেন্ড? জুনায়েদ এক পলক আয়নের পানে নজর ঘোরালো। পর মুহূর্তেই দৃষ্টি ঘুরিয়ে নিল তাদের গ্রুপে। জুনায়েদ এবং আয়ান ছিল সবচেয়ে সাহসী পুরুষ, তবে আয়ানের মেয়েরই কোনো কাণ্ড নেই। তার মতে জীবনকে শান্তিতে রাখার জন্য মেয়ে হতে দূরে থাকা অত্যাবশ্যকীয়। রাফি এবার মুখ খোলে, ব্রো বলিস না আর। আমি ওকে নিয়ে রেড লাইন এরিয়াতে গিয়েছিলাম, ওখানে ও অসুস্থ হয়ে পড়ল। সো আই টোল্ড হিম টু গো হসপিটাল উইথ মি, বাট হি ডিডন্ট। নাও সি দ্য ফ্যাকিং রেজাল্ট। জুনায়েদ বিরক্তি বোধ করলো। অসম্ভব, ছেলেটা তার লেকপুল করছে, সম্মানহানি করছে। জুনায়েদ তিক্ত হয়ে ওঠা আদলে ধমকায় তাকে, শাট আপ রাফি। রাফি দাঁত কেলিয়ে হাসে। রিত তাদের দেখে দুপাশে মাথা নাড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখে হতাশ হয়, বলে, হসপিটালে এসে অন্তত ঝগড়া করিস না তোরা। যাই হোক, এখন কেমন আছিস? আয়াত চিন্তিত আদলে প্রশ্ন ছুড়ল। জুনায়েদ তার পানে তাকালো এবারে। নীল শায়রের ন্যায় আঁখি দুটো সম্পূর্ণ শান্ত। আয়ান উৎসুক হয়ে তার পানে তাকিয়ে জুনায়েদ দাঁত পিষিয়ে জবাব দেয়, দেখতেই পাচ্ছিস ক্যানোলা হাতে। অবশ্যই খারাপ আছি, তাই তো এখনও এখানে, তাই না? আগের থেকে ভালো আছিস কিনা তা আজ করেছি। জুনায়েদ ওপর নিজ মাথা নাড়ায়। হুট করে হৃদয়ের মনে পড়ে কিছু কথা, তড়িৎ গতিতে শুধাই, হেই, তাহলে আমাদের যে বাইক রেসিংয়ের প্ল্যানটা হয়েছিল, সেটা তো আর হচ্ছে না। জুনায়েদ ভাবুক হয়। ভাবতে ভাবতেই প্রশ্ন করে, আজ কত তারিখ? তাকে জবাব দেওয়া হলো, জুনের 6 তারিখ। বৎস, ক্যান্সেল না করে 2-4 দিন পিছিয়ে দে। হৃদ চমকে ওঠে, তুই পারবি? মাঝখান হতে আয়ান হেসে ওঠে, গর্বের সহিত প্রত্যুত্তর করে, আরে ও আমাদের জুনায়েদ, ও পারে না এমন কিছুই দুনিয়াতে এক্সিস্ট করে না। জুনায়েদ তা শুনে বক্র হাসে। অতঃপর রাফি তার গুণগুলোর ফর্দ সমেত বলতে আরম্ভ করলো, আরে সম্ভব ভাই, ওর দ্বারা সবই সম্ভব। আমাদের জুনায়েদ ব্রো কি না পারে? জাইনাব জুনায়েদ শাহরিয়ার, যে কিনা বক্সিংয়ে এক্সপার্ট, একাডেমিকে সবসময় টপ রেজাল্ট ছিল, একজন দেশসেরা বাইক রেসার, একজন গুড ফাইটার, আর মেয়েদের হার্ট থ্রোব। আর কি লাগে ভাই? এবারে হৃদ বিস্ফোরণ ঘটালো তাদের মাঝে। জুনায়েদ, তোর ওয়াইফ কোথায়? তোকে দেখতে আসেনি? মুহূর্তেই রাফি হেসে আটখানা হলো। রুদ্র হেসে ফেলল এ পর্যায়ে। রাফি চঞ্চল প্রকৃতির, তার মুখে কথা আটকায় না। হাসলো না, কেবল গম্ভীর আয়ান। জুনায়েদের মতিগতি সে বোঝার চেষ্টা করলো। মেয়েটার কথা কর্ণকুহর হতেই আপাতত তার আদলে কাঠিন্যতার ছাপ ভেসে উঠেছে। রাফি হাসতে হাসতেই বলে ফেলল, ওই মেয়েটা, ওই যে যার একটা বাচ্চা আছে, বোধহয় ও একটা ভদ্রমহিলাকে বিয়ে করেছে রে। জুনায়েদ, তোর গার্লফ্রেন্ডের কানে যদি এই খবর যায় কি হবে বুঝতে পারছিস? শেষে কিনা মোস্ট হ্যান্ডসাম গাই। জুনায়েদ বিয়ে করেছে কাকে? এক বাচ্চার মাকে। জুনায়েদের এবার অশান্ত অনুভব হলো। সে ওই মেয়েটার জন্য আজ বন্ধুদের কাছে মজার পাত্র হয়ে গেল। তার মেনে নিতে কষ্ট হলো বই কি, ঠিকই তো, সেই মেয়েটা তো এক বাচ্চার মাই। জুনায়েদের তো তাকে কষ্ট দেওয়ার কথা, অবহেলা করার কথা, এমনকি আমিরার সাথেও না মেশার কথা, অথচ তার মনে হচ্ছে মেয়েটা তার কত কাছের। এবারে তার মেজাজ বিগড়ে গেল। সে কপালটা নিজের তর্জনী এবং বৃদ্ধা আঙুলের সাহায্যে স্লাইড করতে করতে চোখ দুটো বুজে নিল। তাদের বলল, এখন যা তোরা, আমার ভালো লাগছে না, একটু রেস্ট নিতে চাই। আয়ান বোধহয় বুঝলো, বোঝারই কথা। জুনায়েদের সাথে তার বন্ধুত্ব বহু পুরনো। আয়ান সকলকে আদেশ দিল, বয়েজ, চল আমরা বেরিয়ে যাই, এমনিতেও অনেক সময় হয়ে এসেছে। রুদ্র মাঝখান থেকে গম্ভীর স্বরে বলল, তোরা যা, জুনায়েদের সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। আয়ান ভ্রু কুচকালো, দ্বিধান্বিত স্বরে শুধালো, কী এমন ইম্পর্ট্যান্ট কথা যা পরে বলা যায় না? রুদ্র শক্ত চোয়ালে তাকায়, প্রত্যুত্তরে বলে, আছে, তোরা যা। আয়ান পরিস্থিতি বুঝে সবাইকে নিয়ে বেরিয়ে গেল কেবিন হতে। রুদ্র এবার জুনায়েদের কাছে গেল, নিচু স্বরে তাকে ডাকলো,
জুনায়েদ জুনায়েদ চোখ বুজে রাখা অবস্থাতে জবাব দিল, বল, তোর গার্লফ্রেন্ড আমাকে অনবরত টেক্সট অ্যান্ড কলস দিচ্ছে। কি করব? অরিনকে বল সামলে নিতে। জুনায়েদের শান্ত স্বর। রুদ্রর ভ্রু জোড়া কুঞ্চিত হয়ে গেল। রাশভারী কণ্ঠে জবাব দিল, অরিন কেন? জুনায়েদ এবার হাত সরাই চোখ হতে, বলে, এতদিন এসব কেস তো অরিনই দেখে এসেছে। রুদ্র কিছু বলতে পারে না, ওপর নিচ মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। বেরিয়েই দেখতে পায় অরিন দাঁড়িয়ে বেজার মুখ করে। রুদ্র চেয়ে থাকে তার পানে। চোখে কী ছিল? হয়তো একরাশ যন্ত্রণা। বন্ধুরা যাওয়ার পরপরই সৈয়দ রুহানি এবং আয়রা ভেতরে প্রবেশ করলো। জুনায়েদ তখন ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 10টা। হসপিটালে রাতে কে থাকবে তা নিয়ে আলোচনা চলছে। আয়রা মিহিস্বরে বলল, আম্মু, আমি পারবো, আপনিও থাকুন না হয়। সৈয়দ রুহানি তা মানতে নারাজ। না, তুমি থাকো, তাছাড়া আমার বয়স হয়েছে, এখন তো দৌড়াদৌড়িও করতে পারবো না। রাতে কোনো বিশেষ প্রয়োজন হলে তুমি না হয় আমাকে ডেকে নিও। আয়রা নিরুপায় হয়ে মাথা নাড়ে। কী বিড়ম্বনায় পড়ল সে। সৈয়দ রুহানিকে সে বিদায় দিল। ঠিক আছে আম্মু, আমি চেষ্টা করব। ফি আমানিল্লাহ। সাবধানে যাবেন আপনারা দুজন। অতঃপর রুহানি, সৈয়দ এবং এহমাদ শাহরিয়ার বেরিয়ে গেলেন। যেতে যেতে এহমাদ শাহরিয়ার স্ত্রীকে শুধালেন, কাজটা কি সঠিক হলো? সৈয়দ রুহানির স্বল্প শব্দে জবাব, একদম উচিত হলো। জুনায়েদ সেই যে সন্ধ্যায় ঘুমালো, তার সেই ঘুম ভাঙল মধ্যরাতে। তখন আয়রা আমিরাকে সেখানে থাকা একটি সোফায় ঘুম পাড়িয়েছে। আমিরার মাথাখানা নিজের কোলে রেখেছে সে। সোফায় হাত রেখে মাথায় হাত ঠেকিয়েছিল সে। কখন যে চোখ দুটো লেগে গেল টের পেল না সে। জুনায়েদ ঘুম থেকে ওঠার পর বেমালুম তার মস্তিষ্ক ভুলেই গিয়েছিল যে সে অসুস্থ এবং সে হসপিটালে। ক্যানুলাযুক্ত হাতটি ফিরিয়ে নিতেই সে হাতে টান খেয়ে সে ব্যথা পেল। ফলস্বরূপ তার কণ্ঠ ব্যথিত স্বর তুলল। আউচ! তার এই ছোট্ট স্বরে ঘুম ভেঙে গেল আয়রার। সে দেখতে পেল জুনায়েদের হাতে থাকা ক্যানুলাটি স্যালাইন টানার পরিবর্তে তার রক্ত টানছে। আয়রা ভীত হলো। সে দ্রুত এগিয়ে গিয়ে অবচেতনে জুনায়েদের বা হাতখানা নিজের তুলোর ন্যায় হাতের মাঝে নিয়ে নিল। সাথে রোলার ক্যাম্পটি ঠিক করতে করতে সেই পরিস্থিতি হতে নাজাত পাওয়ার চেষ্টা করল। অপর পার্শ্বে জুনায়েদ সম্পূর্ণ হতভম্ব এবং হতচকিত হয়ে রইল। আকস্মিক আয়রার এমন আগমন সে বুঝে উঠতে পারেনি। জুনায়েদের মনে হলো তার দেহ থেকে বুঝি রুহটা এক্ষুনি পালিয়ে যাবে। কেমন বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির ন্যায় সে হাওয়ার বেগে হাত সরিয়ে নেয়। আয়রা চমকে যায়। জুনায়েদ বড় বড় শ্বাস নেয়। আয়রা ব্যস্ত কণ্ঠে বলে, আমাকে মাফ করবেন, আমি মোটেই আপনাকে বিরক্ত করতে চাইনি। রক্ত উঠে যাওয়ার দরুন আমি তা কেবল ঠিক করতে চেয়েছি। ততক্ষণে রক্ত ওঠা বন্ধ হয়ে স্যালাইন পড়তে আরম্ভ করেছে। সে তাৎক্ষণিক কোনো জবাব দিল না, আর না তো পরবর্তীতে। আয়রা তার জবাবের অপেক্ষায় রইল কিছুক্ষণ। অতঃপর তার জবাব না পেয়ে সে দেয়াল ঘড়ির পানে তাকালো। তখন প্রায় রাত 3টার কাছাকাছি। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সৈয়দ রুহানির দিয়ে যাওয়া জায়নামাজখানা বের করলো। অজু করে এসে তাহাজ্জুদে বসে পড়ল। তাহাজ্জুদ ফজরের আগে এবং এশারের নামাজের মধ্যকার সময়ে পড়া হয়। তাহাজ্জুদের সময় মধ্যরাত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মধ্যরাতের এই নফল সালাত আদায় করাটা অতি প্রশান্তিদায়ক। রাতের নির্জনতায় আল্লাহর ইবাদত করলে তাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সম্ভাবনা থাকে অধিক মাত্রায়। তাছাড়া তাহাজ্জুদের এই নামাজে দোয়া এবং তওবা উভয়ই কবুল হওয়ার আশঙ্কা থাকে বহুগুণে। তাহাজ্জুদের এই নামাজ মানব মনে প্রশান্তির হাওয়া বইয়ে দেয়। আর এই লাফজগুলো আয়রা খুব করে মানে। তার অশান্ত মন কেবলমাত্র আল্লাহ তাআলার নৈকট্যের সঠিক হতে পারে। যেমন ভাবা তেমন কাজ। আয়রা তাহাজ্জুদের নামাজে বসে পড়ল, আর জুনায়েদ তার দিকে অপলক দৃষ্টে চেয়ে রইল। সময়টা যেন থমকে গেল। রাফির বলা সেই কথাটা তার মনে হলো। সে বলেছিল, আয়রা এক বাচ্চার মা বলে কোনো ভদ্রমহিলা হবে হয়তো। জুনায়েদের কি তখন তাকে উত্তর দেওয়া উচিত ছিল না? বলা উচিত ছিল না যে ঠিক কতটা অপরূপ এই রমণী? আয়রা জানতে পারল না তার স্বামী তার পানে চেয়ে রয়েছে মুগ্ধতার দৃষ্টিতে। সে কেবল
নামাজ শেষে দোয়া চাওয়ার বেলাতে অনেকখানি করে তার জন্য দোয়া চাইল। যেমনই হোক, যতই হোক, জুনায়েদ তার স্বামী এবং স্বামীর সেবা করা স্ত্রীর ধর্ম। অতীত নিয়ে সে কেবল শুকরিয়া আদায় করলো, কোনো নালিশ নয়। নালিশ করলে কি তার খোদ আল্লাহ তাআলার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে না? মনে প্রাণে তার ভরসা রয়েছে নিজের রবের উপর, সেহেতু অহেতুক নালিশ না ছুড়ে তা কেবল সে আল্লাহ তাআলার এক পরীক্ষা হিসেবে ভেবে নিল। ভারী হয়ে আসা হৃদয় ও মুহূর্তেই প্রশান্ত হলো। তার কান্নাগুলো উগরে আসার পূর্বেই নিজেকে সে সামলে নিল। সময় যেন সেখানেই থমকে গেল। জুনায়েদ চেয়ে রইল জায়নামাজে বসে থাকা রমণীর পানে। সে চোখ ফেরাতে পারল না চেয়েও। এটা কি দোয়ার আসর হতে পারে? নারীদের অর্ধনগ্ন পোশাক দেখতে দেখতে যে অভ্যস্ত, সেখানে তার মতো পুরুষ তাকিয়ে রয়েছে তার দিনদার স্ত্রীর পানে। হয়তো এই কারণেই ইসলামে বিয়েকে এতটা পবিত্র স্থানে রাখা হয়েছে, যা একে অপরের প্রতি প্রবল মাত্রায় টান সৃষ্টি করে, অন্যরকম এক ভালো লাগা উৎপন্ন করে। জুনায়েদের ক্ষেত্রেও বোধহয় তাই হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।